আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ? আশা করি যে যেখানে আছো ভালো আছো, নিরাপদে আছো, সুস্থ আছো। আমি সাজিয়া নাসরিন, সহকারী অধ্যাপক, পাঁচটুকি বেগম আনোয়ারা ডিগ্রি কলেজ, ২৫০০ নারায়ণগঞ্জ। আজকে পরিণতি ও সুশাসন বিষয়ের প্রথম পত্রের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তোমাদের সাথে গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম এককেন্দ্রিক সরকার বলতে কী বোঝায়, এককেন্দ্রিক সরকারের বৈশিষ্ট্য, এককেন্দ্রিক সরকারের গুণাবলী। চলো একটু আলোচনা করে নেওয়া যাক। এককেন্দ্রিক সরকার বলতে আমরা কী বুঝি? এককেন্দ্রিক সরকার হচ্ছে এমন এক ধরনের সরকার ব্যবস্থা যেখানে রাষ্ট্রের সমস্ত ক্ষমতা সংবিধানের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের হাতে অর্পণ করা হয়। আবার বলি, এককেন্দ্রিক সরকার হচ্ছে এমন এক ধরনের সরকার ব্যবস্থা যেখানে রাষ্ট্রের সমস্ত ক্ষমতা সংবিধানের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের হাতে অর্পণ করা হয়। কেন্দ্রীয় সরকার হচ্ছে এককেন্দ্রিক সরকার ব্যবস্থায় সর্বময় ক্ষমতার অধিকারী। কেন্দ্রীয় সরকার ব্যবস্থায় প্রাদেশিক বা আঞ্চলিক সরকার থাকতে পারে, থাকতে হবে তেমনটা না। কেন্দ্রীয় সরকার যদি মনে করে প্রাদেশিক সরকার বা অঙ্গরাজ্যের সরকার সৃষ্টি করা প্রয়োজন, তাহলে এক কেন্দ্রীয় সরকার সৃষ্টি করতে পারে, কেন্দ্রীয় সরকার সৃষ্টি করতে পারে। সেখানে এককেন্দ্রিক সরকার ব্যবস্থায় প্রাদেশিক সরকার কেন্দ্রীয় সরকারের আজ্ঞাবহ হয়ে কাজ করে। এক কথায় বলা চলে, কেন্দ্রীয় সরকারের প্রাদেশিক সরকার কেন্দ্রীয় সরকারের এজেন্ট মাত্র। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় কেন্দ্রীয় সরকার প্রাদেশিক সরকারের উপর ক্ষমতা অর্পণ করে এবং প্রয়োজন মনে না করলে আবার যে কোনো সময় সেই ক্ষমতা প্রত্যাহার করে কেন্দ্রীয় সরকারের বিলোপও ঘটাতে পারে। একটি মাত্র কেন্দ্র থেকে সমস্ত রাষ্ট্র পরিচালিত হয় বলে একে এককেন্দ্রিক সরকার বলে। তাহলে এককেন্দ্রিক সরকার বলতে আমরা কি বুঝলাম? একটি মাত্র কেন্দ্র থেকে সমস্ত রাষ্ট্র পরিচালিত হয় বলে তাকে এককেন্দ্রিক সরকার বলে। আর এককেন্দ্রিক সরকার ব্যবস্থায় সংবিধানের মাধ্যমে রাষ্ট্রের সমস্ত ক্ষমতা কেন্দ্রীয় সরকার হাতে অর্পণ করা হয়। আর এককেন্দ্রিক সরকার ব্যবস্থায় প্রাদেশিক সরকার বা অঙ্গরাষ্ট্র সরকার, অঙ্গরাজ্যের সরকার থাকতে পারে। তাও কিসের জন্য? কেন্দ্রীয় সরকার যদি মনে করে প্রাদেশিক সরকার, স্থানীয় সরকার সৃষ্টি করা দরকার, তাহলে কেন্দ্রীয় সরকার কর্তৃক ক্ষমতা প্রাপ্ত হয়ে প্রাদেশিক সরকার তাদের কাজকর্ম পরিচালনা করে। কিন্তু সংবিধানের মাধ্যমে যে সংবিধান ক্ষমতাটা অর্পণ করা হয় সেটা এক কেন্দ্রীয় সরকারের উপর অর্পণ করা হয়, প্রাদেশিক সরকারের উপর অর্পণ করা হয় না। আর একটি মাত্র কেন্দ্র থেকে সমস্ত রাষ্ট্র পরিচালিত হয় বলে তাকে কি করা হয়? এককেন্দ্রিক সরকার বলে। তাহলে এতক্ষণ আলোচনা করলাম এককেন্দ্রিক সরকার। এখন চল আলোচনা করি যুক্তরাষ্ট্রীয় সরকার বলতে কি বোঝায়। যুক্তরাষ্ট্রীয় সরকার হচ্ছে সেই ধরনের সরকার ব্যবস্থা যা সংবিধানের মাধ্যমে কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারের মধ্যে ক্ষমতা বন্টনের ভিত্তিতে যে সরকার গঠিত হয়। আমি আবার বলছি, সংবিধানের মাধ্যমে কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারের মধ্যে ক্ষমতা বন্টনের ভিত্তিতে যে সরকার গঠিত হয় তাকে বলা হয় যুক্তরাষ্ট্রীয় সরকার। যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় কেন্দ্রীয় সরকারের উপর এবং প্রাদেশিক সরকারের উপরে সংবিধানের মাধ্যমে ক্ষমতা বন্টন করে দেওয়া হয় এবং সংবিধানের মাধ্যমে ক্ষমতা প্রাপ্ত হয়ে কেন্দ্রীয় সরকার এবং প্রাদেশিক সরকার তাদের স্ব দায়িত্ব, স্ব কার্যক্রম পরিচালনা করে থাকেন। সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় প্রাদেশিক সরকার কেন্দ্রীয় সরকারের এজেন্ট নয়,
কিংবা কেন্দ্রীয় সরকার ইচ্ছে করলেই প্রাদেশিক সরকারের কার্যক্রমের উপর যে কোনো সময় হস্তক্ষেপ করতে পারবে না, এমনকি তাদেরকে বিলোপ ও ঘটাতে পারবে না। যেখানে আমরা এককেন্দ্রিক সরকার ব্যবস্থায় আলোচনা করেছিলাম যে এককেন্দ্রিক সরকার ব্যবস্থায় কেন্দ্রীয় সরকার ইচ্ছে করলে প্রাদেশিক সরকারের ক্ষমতা প্রত্যাহার করে প্রাদেশিক সরকারের বিলোপও করাতে পারে, কিন্তু যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় সংবিধানের মাধ্যমে কেন্দ্রীয় সরকার এবং প্রাদেশিক সরকার ক্ষমতাপ্রাপ্ত হয় বলে কেন্দ্রীয় সরকার প্রাদেশিক সরকারের ক্ষমতা প্রত্যাহারও করতে পারবে না এবং প্রাদেশিক সরকারের বিলোপও করাতে পারবে না। চলো এবার আলোচনা করি আমরা আজকের পাঠের আলোচনার বিষয় কেন্দ্রীয় সরকার, এককেন্দ্রিক সরকার এবং যুক্তরাষ্ট্রীয় সরকারের মধ্যে তুলনামূলক আলোচনা। যুক্তরাষ্ট্রীয় ও সরকারের মধ্যে তুলনামূলক আলোচনা। তাহলে আমরা আলোচনা করব আজকে কম্পারেটিভ স্টাডি বিটুইন ইউনিটারি অ্যান্ড ফেডারেল গভর্নমেন্ট, যুক্তরাষ্ট্রীয় ও এককেন্দ্রিক সরকারের মধ্যে তুলনামূলক আলোচনা। এককেন্দ্রিক ও যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় বিপরীতধর্মী রূপ পরিলক্ষিত হয়। এককেন্দ্রিক এবং যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় বিপরীতধর্মী রূপ পরিলক্ষিত হয়। নিম্নে চলো সে সম্পর্কে আলোচনা করি। সংবিধানের প্রকৃতি। সংবিধানের প্রকৃতি। সংবিধানের প্রকৃতি। সংবিধান হচ্ছে চলো একটু আলোচনা করি সংবিধান বলতে আমরা কি বুঝি। সংবিধান হচ্ছে একটি রাষ্ট্রের দলিল স্বরূপ। সংবিধান হচ্ছে একটি রাষ্ট্রের দর্পণ স্বরূপ, আয়না স্বরূপ। সংবিধানের দিকে তাকালেই বোঝা যায় একটা রাষ্ট্র কিভাবে পরিচালিত হয়, একটা রাষ্ট্রের মধ্যে বসবাসরত নাগরিকদের কি কি দায়িত্ব, কি কি কর্তব্য এবং রাষ্ট্র প্রদত্ত কি কি সুযোগ সুবিধা সে পাবে, সবগুলি সংবিধানে উল্লেখ থাকে। তাহলে সংবিধানের প্রকৃতি দেখি আমরা যুক্তরাষ্ট্রীয় ও এককেন্দ্রিক সরকার ব্যবস্থায় সংবিধানের প্রকৃতিটা কেমন। এককেন্দ্রিক সরকার ব্যবস্থায় সংবিধান লিখিত, অলিখিত, সুপরিবর্তনীয়, দুষ্পরিবর্তনীয় হতে পারে। তাহলে কি বললাম, এককেন্দ্রিক সরকার ব্যবস্থায় সংবিধানটা লিখিত হতে পারে, আবার অলিখিত হতে পারবে, সুপরিবর্তনীয় হতে পারবে, আবার দুষ্পরিবর্তনীয় হতে পারবে। কিন্তু যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় এই সংবিধানটা অবশ্যই লিখিত হতে হবে এবং দুষ্পরিবর্তনীয় হতে হবে। তাহলে কি আলোচনা করলাম, যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় সংবিধান অবশ্যই লিখিত এবং দুষ্পরিবর্তনীয় হতে হবে, আর এককেন্দ্রিক সরকার ব্যবস্থায় সংবিধান লিখিত, অলিখিত, সুপরিবর্তনীয়, দুষ্পরিবর্তনীয় হতে পারবে, তাতে কোনো সমস্যার সৃষ্টি হবে না। কিন্তু যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থার সংবিধানটা অবশ্যই লিখিত এবং দুষ্পরিবর্তনীয় হতে হবে। আনুগত্য। এককেন্দ্রিক সরকার ব্যবস্থায় শুধু দেশের নাগরিককে কেন্দ্রীয় সরকারের প্রতি আনুগত্য থাকতে হয়। অপরদিকে
যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় দেশের নাগরিককে কেন্দ্রীয় ও আঞ্চলিক উভয় সরকারের প্রতি আনুগত্য প্রদর্শন করতে হয়। এককেন্দ্রিক সরকার ব্যবস্থায় সমগ্র রাষ্ট্রের জনগণ, সমগ্র রাষ্ট্রের নাগরিকগণ শুধু কেন্দ্রীয় সরকারের প্রতি আনুগত্য প্রদর্শন করবে। আর যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় দেশের নাগরিকগণ নিজ দেশ এবং কেন্দ্রীয় সরকারের প্রতি আনুগত্য প্রদর্শন করবে। ক্ষমতা ও কর্তৃত্ব। ক্ষমতা ও কর্তৃত্ব। ক্ষমতা ও কর্তৃত্বের ক্ষেত্রে দেখি, ক্ষমতা ও কর্তৃত্বের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রীয় এবং এককেন্দ্রিক সরকারের মধ্যে তুলনামূলক আলোচনা কি। এককেন্দ্রিক সরকার ব্যবস্থায় কেন্দ্রীয় সরকার সর্বময় ক্ষমতার অধিকারী। এককেন্দ্রিক সরকার ব্যবস্থায় কেন্দ্রীয় সরকার সমস্ত ক্ষমতা ও কর্তৃত্বের সর্বময় ক্ষমতার অধিকারী। এই ব্যবস্থায় কেন্দ্রীয় ও বা আঞ্চলিক সরকারের অস্তিত্ব থাকে এবং সে সমস্ত সরকারসমূহ সাংবিধানিকভাবে স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা রাখে না। অপরপক্ষে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় একাধিক প্রাদেশিক বা আঞ্চলিক সরকারের অস্তিত্ব থাকে, সে সমস্ত সরকারসমূহ সাংবিধানিক বা স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা রাখে। এছাড়া প্রাদেশিক বা আঞ্চলিক সরকারসমূহ নিজ নিজ এখতিয়ার অনুযায়ী নিজস্ব আইনসভা দ্বারা আইন প্রণয়ন করে থাকে। ক্ষমতা ও কর্তৃত্বের ক্ষেত্রে এককেন্দ্রিক সরকার ব্যবস্থায় সর্বময় ক্ষমতার অধিকারী কেন্দ্রীয় সরকার। এক্ষেত্রে আইনসভা দেশের একমাত্র সর্বোচ্চ আইন প্রণয়নকারী সংস্থা। স্থানীয় সরকার। স্থানীয় সরকার এককেন্দ্রিক সরকার ব্যবস্থায় প্রশাসনের সুবিধার জন্য বিভিন্ন স্থানীয় সরকার গঠন করে। এককেন্দ্রিক সরকার ব্যবস্থায় প্রশাসনিক সুবিধার জন্য এক কেন্দ্রীয় সরকার বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানীয় সরকার গঠন করে। তবে এসব স্থানীয় সরকারসমূহ কেন্দ্রীয় সরকারের অধীন এবং তার এজেন্ট রূপে কাজ করে থাকে। প্রাদেশিক সরকার প্রশাসনিক সুবিধার জন্য বিভিন্ন সময় স্থানীয় সরকার গঠন করে, কিন্তু এই স্থানীয় সরকারগুলো প্রাদেশিক সরকারগুলো কেন্দ্রীয় সরকারের এজেন্ট হিসেবে কাজ করে। কেন্দ্রীয় সরকারের অধীনে থেকে কেন্দ্রীয় সরকারের এজেন্ট হিসেবে কাজ করে। অপরপক্ষে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় আঞ্চলিক সরকার বা প্রাদেশিক সরকার যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় আঞ্চলিক সরকার বা প্রাদেশিক সরকার সংবিধানের মাধ্যমেই ক্ষমতাপ্রাপ্ত হয় এবং সংবিধানের মাধ্যমেই ক্ষমতাপ্রাপ্ত হয়ে দেশের শাসনকার্য দেশ পরিচালনা করে থাকে। এই যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় প্রাদেশিক সরকার বা স্থানীয় সরকার কেন্দ্রীয় সরকারের এজেন্ট হিসেবে কাজ করে না। এককেন্দ্রিক সরকার ব্যবস্থায় স্থানীয় সরকারগুলো তাদের প্রয়োজন শেষ হয়ে গেলে কেন্দ্রীয় সরকার সেই ক্ষমতা প্রত্যাহার করে নিয়ে তার বিলোপ ঘটাতে পারে। কিন্তু যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় স্থানীয় সরকারের উপর যে কোনো সময় যে কোনো মুহূর্তে কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ করতে পারে না এবং তাদের ক্ষমতাও প্রত্যাহার করতে পারে না এবং তাদেরকে বিলোপও ঘটাতে পারে না, কারণ তারা সংবিধানের মাধ্যমে ক্ষমতা প্রাপ্ত। কিন্তু এককেন্দ্রিক সরকার ব্যবস্থায় সংবিধানের মাধ্যমে সমস্ত রাষ্ট্র পরিচালনার ক্ষমতা শুধু কেন্দ্রীয় সরকারের উপরেই অর্পণ করা হয়। এক্ষেত্রে কেন্দ্রীয় সরকার ইচ্ছে মতো স্থানীয় সরকারগুলোকে ব্যবহার করতে পারে, তার জন্য তারা সংবিধানের মাধ্যমে ক্ষমতা প্রাপ্ত হয় না। ক্ষমতা বন্টনের ক্ষেত্রে
ক্ষমতা বন্টনের ক্ষেত্রে দেখো আলোচনা করি। এককেন্দ্রিক সরকার ব্যবস্থায় দেশের সংবিধান আঞ্চলিক সরকারসমূহের মধ্যে ক্ষমতা বন্টন করে না। কেন্দ্রীয় সরকার ইচ্ছে মতো ওই সমস্ত আঞ্চলিক সরকারের হাতে ক্ষমতা অর্পণ করতে পারে। আবার কেন্দ্রীয় সরকার প্রাদেশিক বা আঞ্চলিক সরকারকে অর্পিত ক্ষমতা কোনো কারণ ব্যতিরেকে প্রত্যাহারও করে নিতে পারে। অপরপক্ষে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় প্রাদেশিক বা আঞ্চলিক সরকারসমূহের মধ্যে সংবিধান ক্ষমতা বন্টন করে দেয়, যা কেন্দ্রীয় সরকার ইচ্ছে করলেও প্রত্যাহার করে নিতে পারে না। তাহলে ক্ষমতা বন্টনের ক্ষেত্রে কি আলোচনা করলাম? ক্ষমতা বন্টনের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার এককেন্দ্রিক সরকার ব্যবস্থায় ক্ষমতা বন্টনের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার ইচ্ছে মতো তার খেয়াল খুশি মতো প্রাদেশিক সরকারের উপর ক্ষমতা অর্পণ করে, আবার ইচ্ছে মতো যে কোনো সময় সেটা প্রত্যাহার করেও নিতে পারে। কিন্তু যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় ক্ষমতা বন্টনের ক্ষেত্রে কী করা হয়? যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় ক্ষমতা বন্টনের ক্ষেত্রে সংবিধানের মাধ্যমেই কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারগুলোর মধ্যে ক্ষমতা বন্টন করে দেয়। সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকার ইচ্ছে করলেই প্রাদেশিক সরকারের ক্ষমতা হরণ করতে পারে না কিংবা ক্ষমতায় হস্তক্ষেপও করতে পারে না। প্রাদেশিক স্বায়ত্তশাসন। প্রাদেশিক স্বায়ত্তশাসন এককেন্দ্রিক সরকার ব্যবস্থায় প্রাদেশিক স্বায়ত্তশাসন স্বীকৃত নয়। এককেন্দ্রিক সরকারে আঞ্চলিক বা প্রাদেশিক স্বায়ত্তশাসন নেই, কিন্তু যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় প্রাদেশিক স্বায়ত্তশাসন স্বীকৃত। রাষ্ট্রীয় ব্যয়ের পরিমাণ। রাষ্ট্রীয় ব্যয়ের ক্ষেত্রে দেখো, এককেন্দ্রিক সরকার ব্যবস্থায় রাষ্ট্রের সমস্ত ক্ষমতা সংবিধানের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের উপর অর্পণ করা হয়। সেক্ষেত্রে রাষ্ট্রীয় ব্যয়ের পরিমাণ একটা সরকারের পিছনে কম হবে। আর যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় কেন্দ্রীয় এবং প্রাদেশিক অনেকগুলো প্রদেশ থাকতে পারে, অনেকগুলো প্রাদেশিক সরকার থাকে, একটি মাত্র কেন্দ্রীয় সরকার থাকে। সেখানে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় রাষ্ট্রীয় ব্যয়ের পরিমাণ বেশি, কারণ সেখানে প্রাদেশিক সরকার প্রদেশও বেশি, প্রাদেশিক সরকারের সংখ্যা অনেক এবং কেন্দ্রীয় সরকারও থাকে। আর এককেন্দ্রিক সরকার ব্যবস্থায় একটি মাত্র সরকার থাকে, মানে রাষ্ট্রের সমস্ত ক্ষমতা একটি মাত্র কেন্দ্র থেকে পরিচালিত হয়। রাষ্ট্রের সমস্ত ক্ষমতা সংবিধানের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের উপর অর্পণ করা হয়। একটি মাত্র সরকার যে থাকে বিদায় রাষ্ট্রীয় ব্যয়ের পরিমাণও এককেন্দ্রিক সরকার ব্যবস্থায় কম। কিন্তু যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় প্রদেশও বেশি, প্রাদেশিক গভর্নরও বেশি, আবার কেন্দ্রীয় সরকার থাকে। সেই ক্ষেত্রে রাষ্ট্রীয় ব্যয়ের পরিমাণ যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় বেশি। তাহলে রাষ্ট্রীয় ব্যয়ের পরিমাণ যুক্তরাষ্ট্র এবং এককেন্দ্রিক সরকারের মধ্যে কোথায় বেশি? যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায়। আর কোথায় কম? এককেন্দ্রিক সরকার ব্যবস্থায়। বিচার বিভাগের
ভূমিকা। বিচার বিভাগের ভূমিকা। এককেন্দ্রিক এবং যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় দেখি বিচার বিভাগের ভূমিকা কি। এককেন্দ্রিক সরকার ব্যবস্থায় কেন্দ্রীয় ও আঞ্চলিক সরকারের মধ্যে বিরোধ দেখা দিলে কেন্দ্রীয় সরকারের কর্তৃত্বই বহাল থাকে, কেননা সরকারি সর্বময় ক্ষমতার অধিকারী। অপরপক্ষে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় কেন্দ্রীয় ও আঞ্চলিক সরকারের মধ্যে বিরোধ দেখা দিলে সাংবিধানিকভাবে সে বিরোধের মীমাংসা বিচার বিভাগ করে থাকে। এমনকি দেশের আইনসভা কর্তৃক প্রণীত কোনো আইন বা প্রশাসনিক নির্দেশ সংবিধানের বিধান মতে বৈধ কিনা তাও দেশের বিচার বিভাগ পর্যালোচনা করে থাকে। তাহলে বিচার বিভাগের ভূমিকা কি? এককেন্দ্রিক সরকার ব্যবস্থায় আইনসভা কর্তৃক প্রণীত আইনই সর্বময় আইন হিসেবে বিবেচিত হয়। এককেন্দ্রিক সরকার ব্যবস্থায় কেন্দ্রীয় সরকার এবং প্রাদেশিক সরকারের মধ্যে বিরোধ দেখা দিলে এককেন্দ্রিক সরকারের কর্তৃত্বই বহাল থাকে, কারণ এককেন্দ্রিক সরকার ব্যবস্থায় সরকারি সর্বময় ক্ষমতার অধিকারী। কিন্তু যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় কেন্দ্রীয় সরকার এবং প্রাদেশিক সরকারের মধ্যে বিরোধ দেখা দিলে সে বিরোধের মীমাংসা সাংবিধানিকভাবে স্বীকৃত হিসেবেই বিচার বিভাগ সেটা পর্যালোচনা করে থাকে। এমনকি দেশের আইনসভা কর্তৃক প্রণীত আইন এবং প্রশাসনিক নির্দেশ সেটা কতটা বৈধ সে ব্যাপারেও বিচার বিভাগ আলোচনা করে থাকে। কেন্দ্র ও প্রাদেশিক সরকারের প্রকৃতি। কেন্দ্র ও প্রাদেশিক সরকারের প্রকৃতি। এককেন্দ্রিক সরকারের ব্যবস্থায় কেন্দ্রে একটি মাত্র সরকার থাকে। প্রাদেশিক সরকার কেন্দ্রীয় সরকারের এজেন্ট মাত্র। অন্যদিকে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় কেন্দ্রীয় সরকার ছাড়াও প্রদেশ বা প্রাদেশিক অঙ্গরাষ্ট্রগুলোর নিজস্ব সরকার থাকে। তাহলে কি আলোচনা করলাম? কেন্দ্রীয় প্রাদেশিক সরকারের প্রকৃতি। এককেন্দ্রিক সরকার ব্যবস্থায় কেন্দ্রীয় সরকারের প্রাদেশিক সরকার থাকবে, কিন্তু প্রাদেশিক সরকারটা কেন্দ্রীয় সরকারের এজেন্ট মাত্র। আর যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় প্রাদেশিক সরকার থাকবে। প্রাদেশিক সরকার বা অঙ্গরাজ্যের সরকার কেন্দ্রীয় সরকারের এজেন্ট নয়, তারা সরাসরি সংবিধানের মাধ্যমে প্রাপ্ত ক্ষমতা বলে তারা তাদের স্ব কার্য পরিচালনা করে। নাগরিকত্ব প্রসঙ্গে। এককেন্দ্রিক শাসন ব্যবস্থায় একক নাগরিকত্ব বিদ্যমান থাকে, কিন্তু যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় দ্বৈত নাগরিকত্ব বিদ্যমান থাকে। এজন্য যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় একই ব্যক্তি একাধারে তার নিজ প্রদেশ বা অঙ্গরাষ্ট্রের নাগরিক, আবার সে সমগ্র যুক্তরাষ্ট্রীয় নাগরিক। তাহলে নাগরিকত্ব প্রসঙ্গে কি বললাম? নাগরিকত্ব প্রসঙ্গে বললাম যে এককেন্দ্রিক সরকার ব্যবস্থায় একক নাগরিকত্ব বিদ্যমান, কিন্তু যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় দ্বি-নাগরিকত্ব বিদ্যমান। এককেন্দ্রিক সরকার ব্যবস্থায় সমস্ত রাষ্ট্রের নাগরিকগণ কেন্দ্রীয় সরকারের আনুগত্য প্রদর্শন করে, কেন্দ্রীয় সরকারের প্রতি আনুগত্য প্রদর্শন করে, কিন্তু যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায়
সমস্ত রাষ্ট্রের নাগরিক যেমন সে প্রদেশে বসবাস করে সে প্রদেশেরও নাগরিক এবং সমগ্র যুক্তরাষ্ট্রেরও নাগরিক। তাহলে এতক্ষণ আমরা আলোচনা করলাম কি, আবার একটু দেখে আসি। এতক্ষণ আলোচনা করলাম এককেন্দ্রিক সরকার বলতে কি বুঝি, যুক্তরাষ্ট্রীয় সরকার বলতে কি বুঝি। তারপরে এককেন্দ্রিক এবং যুক্তরাষ্ট্রীয় সরকারের মধ্যে তুলনামূলক আলোচনা করলাম। তুলনামূলক আলোচনা করতে গিয়ে যে জিনিসগুলো আমাদের নিকট স্পষ্ট হয়ে উঠলো সেটা হলো মানে সংবিধানের প্রকৃতি। যে এককেন্দ্রিক সরকার ব্যবস্থায় আলোচনা করলাম যে এককেন্দ্রিক সরকার ব্যবস্থায় সংবিধান অবশ্যই লিখিত, অলিখিত, সুপরিবর্তনীয়, দুষ্পরিবর্তনীয় হতে পারে, কিন্তু যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় সংবিধান হতে হবে লিখিত এবং দুষ্পরিবর্তনীয়। এরপর আলোচনা করলাম আনুগত্য প্রদর্শনের ক্ষেত্রে এককেন্দ্রিক সরকার ব্যবস্থায় একজন সমগ্র রাষ্ট্রের নাগরিক কেন্দ্রীয় সরকারের প্রতি আনুগত্য প্রদর্শন করে, কিন্তু যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় একজন নাগরিক সে নিজ দেশের প্রদেশ অনুযায়ী নিজ দেশের প্রাদেশিক সরকারের প্রতি এবং সমগ্র রাষ্ট্রের নাগরিক হিসেবে সে কেন্দ্রীয় সরকারের প্রতিও আনুগত্য প্রদর্শন করে। এরপর আলোচনা করলাম স্থানীয় সরকার আলোচনা করলাম যে এককেন্দ্রিক সরকার ব্যবস্থায় সংবিধানের মাধ্যমে সমস্ত রাষ্ট্র পরিচালনার জন্য ক্ষমতা অর্পণ করা হয় কেন্দ্রীয় সরকারের হাতে। কেন্দ্রীয় সরকার প্রশাসনিক কাজের জন্য, তার কাজের সুবিধার জন্য, প্রশাসনিক কাজের সুবিধার জন্য সে স্থানীয় সরকার গঠন করতে পারে। স্থানীয় সরকারগুলো কেন্দ্রীয় সরকারের মাধ্যমে ক্ষমতাপ্রাপ্ত হয়। সংবিধানের মাধ্যমে এককেন্দ্রিক সরকার ব্যবস্থায় প্রাদেশিক সরকারগুলো ক্ষমতাপ্রাপ্ত হয় না। আবার এই এককেন্দ্রিক সরকার ব্যবস্থায় প্রাদেশিক সরকারগুলো এজেন্ট হিসেবে কাজ করে এবং যে কোনো সময় কেন্দ্রীয় সরকার সে ক্ষমতা প্রত্যাহার করে নিয়ে যে কোনো সময় স্থানীয় সরকার বিলুপ সাধন করতে পারে। কিন্তু যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় সংবিধানের মাধ্যমে কেন্দ্রীয় এবং প্রাদেশিক সরকারগুলো ক্ষমতাপ্রাপ্ত হয় এবং ক্ষমতাপ্রাপ্ত হয়ে যার যার ক্ষেত্রে সে স্বাধীন এবং স্বতন্ত্রভাবে তাদের দায়িত্বগুলো পালন করে। কেন্দ্রীয় সরকারের মতো যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় প্রাদেশিক সরকারের উপর যে কোনো সময় তাদের কাজের উপর হস্তক্ষেপ করতে পারে না, এমনকি তাদের ক্ষমতাও খর্ব করতে পারে না, তাদের ক্ষমতা প্রত্যাহারও করে নিতে পারে না, এমনকি তাদের বিলুপও ঘটাতে পারে না। যেমন এককেন্দ্রিক সরকার ব্যবস্থায় কেন্দ্রীয় সরকার ইচ্ছে করলেই স্থানীয় সরকারগুলো বিলুপও ঘটাতে পারে। এরপর আলোচনা করলাম প্রাদেশিক স্বায়ত্তশাসন। এককেন্দ্রিক সরকার ব্যবস্থায় প্রদেশের স্বায়ত্তশাসন স্বীকৃত নয়, কিন্তু যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় প্রদেশের বা অঙ্গরাজ্যের স্বায়ত্তশাসন স্বীকৃত। তারপরে আলোচনা করলাম রাষ্ট্রীয় ব্যয়ের পরিমাণ আলোচনা করলাম যে এককেন্দ্রিক সরকার ব্যবস্থায় যেহেতু একটি মাত্র কেন্দ্র থেকে রাষ্ট্রের সমস্ত কার্য শাসন ক্ষমতা পরিচালিত হয়, সমস্ত কাজ করা হয়, সেই ক্ষেত্রে রাষ্ট্রীয় ব্যয়ের পরিমাণ এককেন্দ্রিক সরকার ব্যবস্থায় কম। পক্ষান্তরে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় রাষ্ট্রীয় ব্যয়ের পরিমাণ বেশি, কারণ অনেকগুলো প্রদেশ, অনেকগুলো প্রাদেশিক গভর্নর এবং একটি মাত্র কেন্দ্রীয় সরকার সেখানে থাকে। তারপর আলোচনা করলাম নাগরিকত্ব প্রসঙ্গে। নাগরিকত্ব এককেন্দ্রিক সরকার ব্যবস্থায় এক নাগরিকত্ব বিদ্যমান, যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় দ্বিনাগরিকত্ব বিদ্যমান। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আশা করি যে এককেন্দ্রিক সরকার বলতে কি বুঝি আর এককেন্দ্রিক এবং যুক্তরাষ্ট্রীয় সরকারের মধ্যে তুলনামূলক আলোচনা। এখন বাড়ির কাজ। জ্ঞানমূলক প্রশ্ন, বাড়ির কাজটা লিখে নাও। জ্ঞানমূলক প্রশ্ন 1, গণতন্ত্র কি? একনায়কতন্ত্র কি? গণতন্ত্রের সর্বাপেক্ষা
সুন্দর ও গ্রহণযোগ্য সংজ্ঞা কে দিয়েছেন? প্রেসিডেন্ট আব্রাহাম। আমরা জানি গণতন্ত্রের সর্বাপেক্ষা সুন্দর সংজ্ঞা প্রদান করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন। প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র সম্পর্কে সংজ্ঞাটি লিখো। ক্রাটিয়া শব্দের অর্থ কি? ক্রাটিয়া শব্দের অর্থ কি? ফেডারেশন শব্দটি কোন শব্দ থেকে এসেছে? ফেডারেশন শব্দটি কোন শব্দ থেকে এসেছে? রাজতন্ত্র কি? প্রতিনিধিত্বশীল গণতন্ত্র কি? প্রতিনিধিত্বশীল গণতন্ত্র কি? গণভোট কি? গণভোট কি? গণতন্ত্রের জন্ম কোন দেশে? অনুধাবনমূলক প্রশ্ন দুইটা নিয়ে যাও। অনুধাবনমূলক প্রশ্ন। যুক্তরাষ্ট্রীয় সরকার কি? যুক্তরাষ্ট্রীয় সরকার কি? দায়িত্বশীল সরকার বলতে কি বোঝো? দায়িত্বশীল সরকার বলতে কি বুঝো? তাহলে এতক্ষণ তোমাদের সাথে আলোচনা করলাম কি একনায়কতন্ত্র বলতে, এককেন্দ্রিক সরকার বলতে কি বুঝো, যুক্তরাষ্ট্র সরকার বলতে কি বুঝো, এককেন্দ্রিক এবং যুক্তরাষ্ট্র সরকারের মধ্যে তুলনামূলক আলোচনা করেছি। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আল্লাহ চায় তো তোমরা বাড়িতে একটু চেষ্টা করো, হয়ে যাবে ইনশাল্লাহ।
আর বাড়ির কাজ দিলাম কয়টা জ্ঞানমূলক প্রশ্ন, 2টা অনুধাবনমূলক প্রশ্ন, সেগুলো বাড়িতে একটু ভালো করে একটু পড়াশোনা করো। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।